স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। অধিবেশন শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট ও 2018 থেকে 2022 সাল পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী মিশেল বাচেলেত এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গার সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিশ্বব্যাংক প্রধান সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন তিনি। আর এই বিষয়ে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মারুফা রহমান। সব মিলিয়ে এই অধিবেশনে অংশগ্রহণ করার পরপরই প্রধান উপদেষ্টা 2 ঘন্টা পরেই চলে যায় WTO এর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করতে। সেখানে বাংলাদেশের রপ্তানি এবং কি করে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানো যায় সেই বিষয়ে তিনি কথা বলেছেন। RMG ইস্যুতেও কথা বলেছেন তিনি সেই বৈঠকটিতে। এবং WTO এর মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষ করে প্রধান উপদেষ্টা চলে যান ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ এবং একই সাথে ঋণ বিষয়ক যে আলাপগুলো ছিল সেগুলো তিনি করেন এবং বাংলাদেশের উন্নয়ন আরো কিভাবে টেকসই করা যায়, কিভাবে আর্থিক সংকটগুলোকে মোকাবেলা করা যায় সেই বিষয়ে আলাপ করেন। তারপর পরই নেদারল্যান্ডসের রানীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার। এবং আজকে সন্ধ্যার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রীর বাসায় একটি অভ্যর্থনা অনুষ্ঠান রয়েছে। সেখানে দাওয়াত করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সেই দাওয়াতে তিনি এবং তার যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছে তাদের অংশগ্রহণ করার কথা রয়েছে। তো সব মিলিয়ে আজকে প্রথম দিনের জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ প্রধান উপদেষ্টার এবং যে সাইডলাইন বৈঠকগুলো হলো সেই ইস্যুগুলো নিয়ে একটু পরেই একটি সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর মাধ্যমে আমরা আরো বিস্তারিত সাইডলাইন বৈঠকগুলো বা সেখানে আসলে আরো কি আলাপ হয়েছে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সঙ্গে অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আরো কোনো নতুন কোনো চুক্তির কথা কিংবা নতুন কোনো সম্পর্কের কথা সেই বিষয়ে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। দুর্গাপূজার আগে প্রবল বৃষ্টিতে পানিমগ্ন কলকাতা শহরের একাধিক অঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও চরম দুর্ভোগ। বৃষ্টিজনিত কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জনের, জানিয়ে গভীর উদ্বেগে প্রশাসন। এদিকে এই দুর্যোগে ধাক্কা খেয়েছে পুজোর প্রস্তুতি। কোথাও ভেঙে পড়েছে মণ্ডপ, কোথাও ভেসে গেছে প্রতিমার সাজসজ্জার সামগ্রী। এমন পরিস্থিতিতে আর বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। দুর্গাপূজার সূচনা হয়ে গিয়েছে কলকাতায়। মণ্ডপ পরিদর্শনে মানুষের ঢল এখন শহরমুখী। আর এই আবহে শহরে নজিরবিহীন বৃষ্টি, যা সাম্প্রতিককালে দেখেননি কলকাতাবাসী। নিম্নচাপের জেরে গত 5 ঘন্টায় বৃষ্টি হয়েছে 300 মিলিলিটার। আমি কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি, এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি। শহরের সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গায় জলমগ্ন, কোথাও হাঁটু পানি তো কোথাও কোমর অবধি। বহু বাড়ির একতলা ডুবে গিয়েছে, বন্ধ রেল এবং মেট্রো পরিষেবা। আর এই বৃষ্টির জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিভিন্ন এলাকায় মৃত্যু হয়েছে 7 জনের, যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয় প্রশাসন। স্তব্ধ হয়ে পড়ে শহরের জনজীবন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে রয়েছে। আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে। একটানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পূজার প্রস্তুতিতে। কোথাও ভেঙে পড়েছে মণ্ডপ, কোথাও ভেসে গিয়েছে পূজার সামগ্রী। তবে পূজা কমিটিগুলো ভরসা রাখছেন প্রশাসনের উপর। নিম্নচাপের ফলে
সমস্ত জায়গাতেই গোটা রাজ্যই আজকে ভাসছে। আমাদের কর্পোরেশন এবং সরকার সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। এমন পরিস্থিতিতে আর একটি ফোঁটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে সময় লাগতে পারে মধ্যরাত পর্যন্ত, এমনটাই জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য অপরিহার্য, অথচ বর্জ্য ব্যবস্থাপনায় উদাসীনতা এখন বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে। এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজন করা হয় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে বিশেষ এই উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন সলিদারিতে এশিয়া ফ্রান্স SAF। কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি সহ 2 শতাধিক নাগরিক অংশ নেন। মামুন বাহিনীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পরিচ্ছন্ন পরিবেশ ছাড়া মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা কল্পনা করা যায় না, অথচ বর্জ্য ব্যবস্থাপনার উদাসীনতা এখন বৈশ্বিক সংকট। পরিবেশ সচেতনতা বাড়াতে প্রতি বছর পালিত হয় বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। এই উপলক্ষে সোমবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি। আয়োজন করেছে অভিবাসী বান্ধব সামাজিক সংগঠন সলিদারিতে অজি ফ্রান্স। আয়োজকরা জানান, কাপড়ের ব্যাগ ব্যবহার, প্লাস্টিক আলাদা করে রাখা কিংবা যত্রতত্র ময়লা না ফেলার মতো ছোট ছোট অভ্যাসও বড় পরিবর্তন আনতে পারে। আমাদের নিয়ে প্রায়ই নেতিবাচক কথা হয়, কিন্তু আজ আমরা দেখাতে চাই অভিবাসীরাও সমাজে মিশতে চায়, অংশ নেয় এবং সাধারণ কল্যাণের সক্রিয় অংশীদার। অনুষ্ঠানে প্যারিস 18 অঞ্চলের কাউন্সিলর ফ্রেডেরিক সিসাকো ও জয়েল ডেলিকেট সহ স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সলিদারিতে আজি ফ্রান্স পঞ্চমবারের মতো এই পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসটা আয়োজন করেছে প্যারিস 18-তে। এটা আমাদের জন্য অবশ্যই ভালো একটা দিন, কারণ হলো আমরা সবাই একত্রিত হয়েছি, বাংলাদেশি এবং বিশেষ করে অন্য দেশি ভাই বোনও আমাদের সাথে ছিল। কারণ হলো আমরা দেখাতে চাই আমরা বিদেশি হলে কি হবে, আমরা ফ্রান্সটাকে আমাদের দেশের মতোই করে মনে করে থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতার দিন, সে কারণে আমরা এখানে সবাই একসাথে হয়েছি। বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের মূল বার্তাই হলো নিজ থেকে শুরু করি ছোট ছোট অভ্যাস, তাহলে রক্ষা পাবে পরিবেশ, টিকে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম, সমন্বয়ে গড়ে উঠবে একটি টেকসই ভবিষ্যৎ। তাতেই সার্থক হবে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের কার্যক্রম। চন্দ্রা, নিউজ 24। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার 11তম বার্ষিক সাধারণ সভা ও 2025-26 কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 21 সেপ্টেম্বর সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রাক্তন ঢাবি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। নার্গিস বানুর সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাধারণ সম্পাদক লিঙ্কন শফিকুল্লাহ বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ হালিমুসান আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। উভয় প্রতিবেদন সর্বসম্মতভাবে গৃহীত হয়। সৌদি আরবের জেদ্দায় ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা। সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, প্রকৌশলী নুরুল আমিন, রাসেল আহমেদ সহ আরও অনেকেই। মালয়েশিয়ার নিয়মিত শ্রমবাজার এখনও খোলা হয়নি জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থা বুয়েসেল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, গমনেচ্ছ কর্মীদের বিভ্রান্ত না হতে এবং প্রতারণার শিকার না হওয়ার বিষয়ে থাকতে হবে সতর্ক। বুয়েসেলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 31 মে 2024 তারিখ পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন করেও নানা জটিলতায় যারা যেতে পারেননি, শুধুমাত্র সেই তালিকাভুক্ত 7,873 জন কর্মীকেই বিশেষ উদ্যোগে মালয়েশিয়ায় পাঠানো হবে। এই প্রক্রিয়া শুধু তাদের জন্য যারা কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে প্রশিক্ষণ নিয়ে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় 1,62,500 টাকায় মালয়েশিয়া যেতে পারবেন। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর
ডিম ছুঁড়ে মারার ঘটনায় বয়ে যাচ্ছে নিন্দা ও ক্ষোভের ঝড়। আখতার হোসেন বলেন, এই ঘটনায় আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই অপমানিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে পৌঁছান। বিমানবন্দর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানজিম জারা বের হওয়ার সময় বাধে বিপত্তি। হঠাৎ করে পেছন থেকে আওয়ামী লীগের সমর্থকরা স্লোগান দিয়ে এনসিপির নেতা আখতার হোসেনের পিঠে ডিম ছুঁড়ে মারেন। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা স্লোগান দিয়ে গাড়ির সামনে শুয়ে পড়েন। এ সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার পর আখতার হোসেন ও ডাক্তার তাসনিম জারা বলেন, আওয়ামী লীগের এসব হামলা ভয় পায় না জুলাই যোদ্ধারা। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের এই যে চরিত্র, যেখানে তারা তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশের মাটিতে। ঘটনার নিন্দা জানিয়ে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে, এগুলো বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক, এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কন্ডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। শাহরিয়ার কবির, নিউজ 24। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন এনসিপি নেতারা। এর আগে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে আঁতাত করে ক্ষমতায় যেতে চায় কিনা তা তাদেরকে স্পষ্ট করতে হবে। নিউ ইয়র্কে আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপের প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। এতে অংশ নেন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। আখতার হোসেনের উপর যারা হামলা করেছে, বিএনপি তাদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে জানিয়ে এনসিপি নেতারা বলেন, কোনো কৌশলে এদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? যদি আপনাদের পলিটিক্স ভারতমুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিব। এদিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আখতার হোসেনের উপর হামলার ঘটনায় সরকার দায় এড়াতে পারে না। প্রশাসনের যোগসাজশে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাব দিতে চাইবে এনসিপি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে, দেশকে অস্থিতিশীল করা, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা, সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রোপাগান্ডা ছড়ানো, এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে। এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। 16 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে, সহমর্মিতা রয়েছে, কিন্তু তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়নি। তারা বারবার আহ্বান করার পরেও কিন্তু জনতা রাজপথে নেমে আসেনি। ফলে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরীক হতে। এদিকে আখতার হোসেনের উপর হামলার ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আখতার হোসেনের উপর হামলার ঘটনায় প্রমাণ হলো আওয়ামী লীগ তাদের উন্নয়নের জন্য বিন্দু মাত্র অনুশোচনা করে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ফেসবুক এক পোস্টে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে তার সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রে চোরাগোপ্তা হামলার পেছনে রয়েছে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এই ঘটনায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ ফিরলে শেখ হাসিনার হাত থেকে কেউ রেহাই পাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা আরও বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে তাদের পরিণতিও ভালো হবে না। নির্বাহী কমিটির সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ও সংবিধান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন। যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সেই গণতন্ত্রকে আবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের উপর হামলা চালিয়ে নিজেদের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে আওয়ামী লীগ। তারা এখনো সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে যেতে। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে, এত রক্ত এত কিছু, কিন্তু এখনো বললে কোথায় আমার সোনার বাংলাদেশ তো সুন্দর ছিল। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অসহায় 22 জনকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নিউ ইয়র্কে হামলার ঘটনায় প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফিরলে কেউ রক্ষা পাবে না। যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন রুহুল কবির রিজভী। বলেন, বিএনপির তরফ থেকে আগামী নির্বাচনের জন্য এখনো কাউকে মনোনয়ন দেয়া হয়নি। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। এই জ্যেষ্ঠ বিএনপি নেতা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে একটি চক্র। বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। টঙ্গীর কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে ডাক্তার এসআই জ্যাক বাংলাদেশে এসে পৌঁছেছেন। তারপর বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে রাত 11:30টায় হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এই সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম.এ. আজাদ আনোয়ার উপস্থিত ছিলেন। এনসিপির দলীয় প্রতীক শাপলা হতে হবে, অন্য কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। বলেন, তালিকায় না থাকায় এনসিপি শাপলা প্রতীক দেয়া হচ্ছে না, তার মানে এতে আইনি কোনো বাধা নেই। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা দেখে নেওয়া হবে বলে জানান সার্জিস আলম। চাকসু নির্বাচন আগামী 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। 23 ও 24 সেপ্টেম্বর চলবে মনোনয়নপত্র প্রত্যাহার। সোমবার যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে বাদ পড়েছেন 19 প্রার্থী। এদিকে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন 24 শিক্ষার্থী। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী 25 সেপ্টেম্বর। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদ। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।